জাঙ্কুকও যখন থেকে নিজের বুকে আঁকড়ে ধরল, তে মুহূর্তের মাঝেই সব যন্ত্রণা কোথায় হারিয়ে গেল তে বুঝতে পারল না। তে জানে এটাই হচ্ছে তার একমাত্র পরম শান্তির জায়গা, যেখানে আশ্রয় পেলে তের বুকে আর কোনো কষ্ট জমা থাকতে পারে না। তে বিড়াল ছানার মতো জাঙ্কুকের বুকে চুপটি করে কিছুক্ষণ পার করলো। জাঙ্কুকও কিছুক্ষণ বাদে বুঝতে পারলো তে কান্না করছে। জাঙ্কুক তেকে ওইভাবে জড়িয়ে ধরেই রুমে চলে গেল, আর রুমে গিয়ে তের মুখটাকে হালকা উঁচু করে জিজ্ঞাসা করলো, পাখি, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? মন খারাপ? কি হয়েছে, পড়া পারোনি বুঝি, তাই মন খারাপ হয়েছে? আচ্ছা, তুমি কি সুগার কাছে পড়তে চাও না? তুমি যদি সুগার কাছে পড়তে না চাও তাহলে আমাকে বলো, তোমাকে ওর কাছে পড়তে হবে না। আমি না হয় তোমাকে সময় বের করে পড়াবো, নয়তো তোমার জন্য ভালো একটা মহিলা টিচার রেখে দিব। তবুও কান্না করো না। কি হয়েছে পাখি, বলো। তুমি তুমি বুঝতে পারছো তুমি কান্না করছো, তাই তোমার সুন্দর বেড়া মানুষটারও কিন্তু কষ্ট হচ্ছে। তুমি বুঝতে পারছো তো সেটা? কি হয়েছে বলো আমাকে, বলো না, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? তুমি তো বড় হয়ে গেছো, তাই না? তুমি তার আগের মতো বাচ্চা নেই। বলো না, বলেই দেখো আমাকে, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন তুমি? আচ্ছা, আমার পিচ্চি বউটাকে কি কেউ বকা দিয়েছে? বলো আমাকে, আমি তাকে ইচ্ছা মতো বকা দিয়ে দিব। বলো না তে পাখি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন বলো। তে যেই বলতে যাবে, বাবা পরক্ষণেই নিজের মুখে হাত দিয়ে চুপ করে গেল, কারণ সে কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল আলিম সাহেব আর তার মাঝে কি কথা হয়েছে সেটা আলিম সাহেব কাউকে বলতে নিষেধ করেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পাখি, বলো। বাবা বাবা কি তোমাকে কিছু বলেছে? কি হয়েছে বলো না। তে বলল, না না, বাবা বাবা কি বলবে? হঠাৎ করে আমার নিজের বাবার কথা মনে পড়ে গেল। আচ্ছা পুলিশ, বলেন তো আমার বাবা কেন আমাকে ছেড়ে চলে গেল? জাঙ্কুক তের এই কথা শুনে তের পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কান্না করে না পাখি, মন খারাপ করছো কেন বলো তো? এই পৃথিবীতে তো মানুষ চিরদিন থাকার জন্য আসে না, সবাইকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। তেমন তোমার বাবারও হায়াত ফুরিয়ে এসেছিল পাখি, তাই তো সে তোমাকে ছেড়ে চলে গেছে। আর এই ভেবে মন খারাপ করো না। শোনো আমার পিচ্চি বউ, তোমাকে খুব তাড়াতাড়ি পড়াশোনা শিখতে হবে, বুঝলে? তুমিই তো কয়েক মাস আগে বলেছিলে যে তুমি যত তাড়াতাড়ি পড়াশোনা শিখবে আমি তত তাড়াতাড়ি তোমাকে ভালোবাসবো। কিন্তু দেখো আমার কি হলো, তুমি পড়াশোনা শেখার আগেই আমার মনটা চুরি করে নিলে, আর আমি তোমার প্রেমে পড়ে গেলাম। এখন তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। সারাদিন আমার এই চোখ দুটো তোমাকেই খোঁজে, আর তোমাকে দেখলে কি হয় জানো, মনের ভিতর কী সব উল্টো পাল্টা যেন ইচ্ছে জাগে। ইচ্ছে করে তোমাকে আমার রঙে রাঙিয়ে দিতে, হাত পাগুলো শিরশির করে তোমাকে কাছে পাওয়ার জন্য। সারাক্ষণ ইচ্ছে করে বুকের ভিতর আগলে রাখতে। বুঝতে পেরেছো তো, তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। ইচ্ছে করে তোমাকে নিয়ে আমার ভালোবাসার সেই গভীর সমুদ্রে ঝাঁপ দেই, আমার ভালোবাসার উত্তাপে তোমাকে উত্তাল করে দিই। পারবে তুমি আমার ভালোবাসার উত্তাপ সহ্য করতে? জাঙ্কুকের এরকম কথা শুনে তে পুরো লজ্জাপতি পাতার মতো নুয়ে গেল। তে বিশ্বাসই হচ্ছে না তার পুলিশটা তাকে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক তের মুখটা উঁচু করে বলল, শোনো লজ্জাপতি ললিতা, এখন যত খুশি লজ্জা পেয়ে নাও, কিন্তু যখন সময় আসবে তখন কিন্তু এই লজ্জা পেয়ে আমাকে ডিস্টার্ব করা চলবে না। আমি কিন্তু তোমাকে 1 সেকেন্ড সময়ও দিব না লজ্জা পাওয়ার জন্য। বুঝতে পেরেছো তো? জাঙ্কুকের এই কথাতে কিছু বলল না, দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আর নিচে চলে গেল। এইদিকে নিচে সুগা এখনও জিমিনকে হিসাব বিজ্ঞানের ম্যাথ বুঝিয়ে দিচ্ছে। জিমিন তো কিছু বুঝতেই পারছে না, ও কলম কামড়ে এক ধ্যানে সুগার দিকে তাকিয়ে আছে। ওর নজর যেন সুগার মুখ থেকে সরছেই না। মনে মনে বলছে, হায় আল্লাহ, আপনি এত সুন্দর কেন সুগা ভাই? আচ্ছা, আপনি যখন ভার্সিটিতে যান তখন মনে হয় সব মেয়েরা আপনাকে দেখে পাগল হয়ে যায়, তাই না? অন্য মেয়েদের কথা কি বলবো, আমি নিজেই তো আপনার এই রূপে বারবার ঘায়েল হয়ে যাই। মন পিঞ্জরা কেমন জানি উথাল পাথাল করে, নিজেকে কন্ট্রোল করা যে বড় দায় হয়ে যায় সুগা ভাই। আপনি কবে বুঝবেন, কবে নিজ থেকে আমার মনের কথাগুলো পড়ে নিতে পারবেন? হঠাৎ সুগা খেয়াল করলো জিমিন প্রখর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সুগা গলা খাকানি দিয়ে বলে উঠল, জিমিন, তুমি খাতার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? জিমিন মুখে হালকা লজ্জা নিয়ে বলল, আপনাকেই তো দেখছিলাম সুগা ভাই। সুগা কিছু বলতে যাবে, এরই মধ্যে খেয়াল করলো তে পাশে এসে দাঁড়িয়েছে। মুখে আগের মতো সাজগোজ নেই, চোখটা কেমন ফোলা ফোলা লাগছে, হয়তো কান্না করেছে, আর মাথায় এক হাত ঘুমটা টেনে আছে। সুগার কেন জানি কিছু একটা সন্দেহ হলো। সুগা মনে মনে বলল, তের সাথে কি হলো? দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে, চোখটাও ফোলা ফোলা লাগছে, নাকের টকাটাও লাল হয়ে গেছে। কি হলো মেয়েটার সাথে হঠাৎ করে? জাঙ্কুক ভাইয়া বাসায় আসার আগ অব্দি তো সব কিছু ঠিকই ছিল, আর জিন আন্টি তো বলেছিল তে নাকি জাঙ্কুক ভাইয়ার খালাতো বোন, মানে কাজিন। তাহলে জাঙ্কুক ভাইয়া এইভাবে ডেকে নিয়ে গেল কেন থেকে?
যেন মনে হলো তে তার বিয়ে করা বউ। আর নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু দরজা বন্ধ করে এতক্ষণ এক রুমের ভিতর দুজন কি করেছে? যাই হোক, কেন জানি তেকে এই রূপে দেখেও সুগার বেশ ভালো লাগছে। বড্ড মায়াবী লাগছে মেয়েটাকে। ইচ্ছে করছে গিয়ে চাপটে জড়িয়ে ধরতে আর তের মুখে অজস্র চুমু এঁকে দিতে। সুগা নিজের মনকে শান্ত করলো আর বলল, আরে সুগা, তুই এসব কি ভাবছিস? মেয়েটাকে আজকে প্রথমবার দেখেছিস আর এত দূর চলে গেছিস, এটা ঠিক না। রাতের বেলা তে রুমে গিয়ে হঠাৎ বলে উঠল, আমার বাচ্চা চাই পুলিশ, বাচ্চা চাই, অনেক অনেক বাচ্চা চাই, যারা পুরো বাড়িটাকে মাতিয়ে রাখবে, ছোট ছোট পায়ে পুরো বাড়ি হেঁটে বেড়াবে, আর আধো আধো গলায় আপনাকে বাবা আর আমাকে মা বলে ডাকবে। একবার ভাবুন তো তখন কত মজা হবে। জাংকুক তৎক্ষণাৎ তের কোমর জড়িয়ে ধরল আর তের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, শোনো, তুমি যদি ক্যারি করতে পারো তাহলে আমি একাই ফুটবল টিম আর ক্রিকেট টিম জন্ম দিতে পারি আর রেকর্ডও করতে পারি, বুঝলে? কিন্তু তোমার যে শুটকি মাছের শরীর, একটা জন্ম দিতে গেলেই তুমি তোমার নাকের পানি আর চোখের পানি এক করে ফেলবে। তাই বলছি, এসব বাচ্চা কাচ্চার ভূত মাথা থেকে নামিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পুষ্টিকর খাবার খাও, একটু মোটা তাজা হও, শরীরে রক্তের সঞ্চয় করো, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যাবে, বুঝলে? নিজে একটা পিচ্চি হয়ে এসেছে আরেকটা পিচ্চির জন্ম দিতে। তে বলল, আচ্ছা, শুধু কি যাদের স্বাস্থ্য ভালো তারাই কি মাডাক শুনতে পায়? আর যাদের স্বাস্থ্য ভালো না তারা কি মাডাক শুনতে পারে না? তাদের কি মাডাক শোনার ইচ্ছে নেই নাকি? জাংকুক বলল, শোনো, একটা প্রাণের ভিতরে আরেকটা প্রাণ ক্যারি করতে হবে, সেটা অতটা সহজ নয় পাখি। 10 মাস 10 দিন তোমাকে কষ্ট সহ্য করতে হবে, তারপর প্রসব যন্ত্রণা তো আছেই। তুমি ছোট্ট পিচ্চি একটা মেয়ে, তুমি এইসব পারবে না। আর বড় হয়ে নাও, তারপর এসব ভাবা যাবে। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তে বলল, হয়েছে আপনার কথা, আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাচ্চা চাই মানে বাচ্চা চাই। জাংকুক বলল, জেদ করো না মেয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার মাথায় হঠাৎ করে এই বাচ্চার ভূতটা চাপলো কোথা থেকে? তে বলল, হয়েছে আপনার কথা, আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাচ্চা চাই মানে বাচ্চা চাই। জাংকুক বলল, জেদ করো না মেয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার মাথায় হঠাৎ করে এই বাচ্চার ভূতটা চাপলো কোথা থেকে? তে বলল, মা আমাকে বলেছে সন্তান হলে নাকি সংসার পরিপূর্ণ হয়, স্বামী আরও বেশি বেশি করে ভালোবাসে। জাংকুক বলল, আচ্ছা, আমি কি তোমাকে তাহলে এখন ভালোবাসি না? তে বলল, বাসেন, কিন্তু অল্প একটু, আমার এইটুকু ভালোবাসায় হবে না, আমার আরও ভালোবাসা চাই। তাছাড়া দাদা দাদি নাতি নাতনিদের অনেক ভালোবাসে, বাবা তো আমাকে দু চোখে সহ্য করতে পারে না, সে বলেছে আপনাকে নাকি কোনো এক ডানা কাটা পরীর সাথে বিয়ে দিবে। জাংকুক বলল, আশ্চর্য তো, বাবা বলবে আর আমি বিয়ে করে নিব নাকি? তে বলল, যাই হোক পুলিশ, বেটা মানুষদেরকে বিশ্বাস নেই, বেটা মানুষরা আর কিছু জানুক আর না জানুক, 4টা বিয়ে করা যে হাদিসে আছে সেটা খুব ভালোভাবেই জানে। আর আমি ছবিতে দেখেছি, নায়ক নায়িকারা পালিয়ে গিয়ে বিয়ে করে, কিন্তু পরিবারের মানুষ মেনে নেয় না। যখন 1 বছর পর একটা বাচ্চা কাচ্চা নিয়ে এসে বাড়িতে হাজির হয়, তখন নাতি নাতির মুখের দিকে তাকিয়ে বাবা মারা মেনে নেয়। তাই আমিও চাই আমার একটা পুচকে হোক, আর বাবা সেই পুচকের দিকে তাকিয়ে আমাদেরকে মেনে নিক। আমি চাই না ওই ডানাকাটা পরির সাথে আপনার বিয়ে হোক, আর এই তেটা কখনোই হতে দিবে না। আমার বাচ্চা কাচ্চা হলে বাবা সেই বাচ্চা কাচ্চার জন্য আমাকে ঠিকই মেনে নেবে, আর আপনাকে আমি হারাতে পারবো না, হারানোর ভয়টাও তাহলে আর থাকবে না। আপনার জন্য একটু কষ্ট আমি সহ্য করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। বলেই তে জাংকুকের ঠোঁটে আর ঘাড়ে একসাথে বুকেও অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। জাংকুক তের মুখটা উঁচু করে দেখলো, তের চোখে কেমন যেন অন্যরকম নেশা। জাংকুক বুঝতে পারলো তের মন আজ অন্য কিছু চাইছে। জাংকুকের ভিতরেও পোকাগুলো নাড়া দিয়ে উঠল, তারও মনটা উথাল পাথাল করছে, ইচ্ছে করছে তেকে নিয়ে ভালোবাসার গহীনে ঝাঁপ দিতে। সে বুঝতে পারলো সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, তাই তেকে কোলে করে বিছানার উপর শুইয়ে দিল। জাংকুক আস্তে আস্তে তের কাছে এগিয়ে গেল, তের বুক থেকে ওড়নাটা নামিয়ে দিল। তে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। দুজনের মাঝে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা নেই। জাংকুক তের ঠোঁটে অনেক গভীরভাবে কিস করতে শুরু করলো। তেও জাংকুকের গলা আঁকড়ে ধরলো খুব শক্ত করে, পেছন থেকে চুলগুলো খামচে ধরলো। দুজন দুজনের সম্মতিতে আজকে মেতে উঠতে যাচ্ছে সেই প্রাচীন খেলায়। কিন্তু এরই মাঝে কর্কশ শব্দ করে জাংকুকের ফোনটা বেজে উঠল। জাংকুক বিরক্ত সহকারে ফোনটা রিসিভ করলো, আর ফোন রিসিভ করে ওপাশ থেকে যে কথাগুলো শুনলো জাংকুক তার জন্য প্রস্তুত ছিল না। এসি চলার মধ্যেও জাংকুক ঘামছিল। তেকে কিভাবে বলবে কথাটা, আর মিথ্যে কথা তো বলতে পারবে না। জাংকুক বুঝতে পারছে না কি করবে। জাংকুকের এই অবস্থা দেখে তে জাংকুককে জিজ্ঞাসা করলো, কি হয়েছে পুলিশ, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কে ফোন করেছে, আর কী বা বললো? আপনার মুখের আকৃতি এভাবে পাল্টে গেল, কি হয়েছে বলুন না আমাকে।
জাংকুক থেকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো আর তের কপালে চুমু দিয়ে বলল, তোমার লিমিন হো কাকা। বলতেই জাংকুকের গলাটা কেঁপে উঠল। তে আটকে উঠে বলল, কি কি বলছেন? এত রাতে লিমিন হো কাকা আপনাকে কল করলো কেন? কি হয়েছে? উনি ঠিক আছে তো? ওনার শরীর খারাপ করেছে নাকি? জাংকুক থেকে বলল, না, তোমার কাকা আর এই পৃথিবীতে নেই। কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। জাংকুকের মুখ থেকে কথাটা শোনা মাত্রই তের বুকটা ধক করে উঠল। মাথাটা কেমন যেন ভারী হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। চোখের সামনে শুধু কাকার সাথে কাটানো দিনগুলো ভেসে উঠছে। জাংকুক থেকে সামলে নিচে গেল সবাইকে খবরটা জানানোর জন্য। তে হঠাৎ খেয়াল করলো দরজার সামনে আরেম সাহেব দাঁড়িয়ে আছে। তে শোয়া থেকে উঠে গুটি গুটি পায়ে আরেম সাহেবের দিকে এগিয়ে গেল। আরেম সাহেবের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সে তের দিকে তেরে এসে বলল, তোকে বলেছিলাম আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু তুই কথা কানে তুললি না। আমার আর আমার কোটিপতি হওয়ার মাঝখানে তুই দেওয়াল হয়ে দাঁড়ালি, আর আমার ছেলেটাকেও বশ করে নিলি। সে এখন তোকে ভালোবাসে, স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। এখন জাংকুক তোকে কিছুতেই ডিভোর্স দিবে না। যা করার এখন তুইই করবি। এখনও সময় আছে। তুই আমার ছেলের জীবন থেকে চিরতরে হারিয়ে যা, নইলে তোর চাচি আর চাচাতো বোনের সাথেও তোর চাচার সাথে যা হয়েছে সেটাই হবে। এবার তে বলল, কি? তাহলে আমার চাচার সাথে যা হয়েছে সেটা আপনি করিয়েছেন বাবা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আপনি এতটা নীচ, এতটা নোংরা মনের মানুষ। আপনি শেষ পর্যন্ত আমার চাচাকে মেরে দিলেন। আলম সাহেব বলল, হ্যাঁ, মেরে দিয়েছি। আমার পথে যে যে কাটা হয়ে আসবে আমি সবাইকে মেরে দেব। ভাবছি ওকে না মেরে তোকে মারা দরকার ছিল। কেন যে শুধু শুধু ওকে মারতে গেলাম, তোকে মেরে দিলেই ভালো হতো। তে বলল, আপনি আর কাউকে কিচ্ছু করতে পারবেন না। আমি এখনই গিয়ে আপনার ছেলেকে সব বলে দেব, পুলিশকে সব বলে দেব আপনার ব্যাপারে। আপনার এই ভালো মুখের পিছনে যে খারাপ মুখটা লুকিয়ে আছে, সেই মুখোশ আমি টেনে খুলে দিব। আমি আপনাকে আর এক পাও এগোতে দিব না। আমি এখনই গিয়ে বলে দেব। টাকাই কি আপনার কাছে সব কিছু বাবা? আপনি টাকার জন্য এতটা নিচে নামতে পারলেন? আরাম সাহেব বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে টাকার জন্য আমি সব কিছু করতে পারি। এমনকি তোর চাচাকে তো মেরে ফেললাম। এখন তুই যদি জাঙ্গকের জীবন থেকে সরে না যাস, তোকেও মেরে ফেলবো। আমি সব কিছু করতে পারি। আর আমার টাকা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে লিসা। লিসাকে এই বাড়ির বউ করে আনলে আমি অনেক অনেক টাকা পাবো। আর সেটা পূরণ হচ্ছে না শুধু তোর জন্য, তাই তো তোর কাকাকে মেরে দিলাম। এখন যদি তুইও না চাস তাহলে তোকেও মেরে দিব। তাই বলল, আপনি এতটা খারাপ কেন বাবা? দিনের পর দিন আপনি এই বাড়ির মানুষগুলোকে ঠকিয়ে আসছেন। আপনার এত ভালো একটা স্ত্রী, তাকে ঠকিয়েছেন। আপনার এত সুন্দর দুইটা সন্তান, তাদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছেন। আপনি কি পাচ্ছেন বলুন তো? আলম সাহেব বলল, কি পাচ্ছি মানে? তোকে যদি এই বাড়ি থেকে সরাতে পারি তাহলে আমি অনেক অনেক টাকা পাবো। আর টাকার জন্য বললাম না আমি সব কিছু করতে পারি। তে বলল, আপনার সেই আশা পূরণ হবে না। আমি বললাম না আমি এখনই গিয়ে আপনার ছেলেকে সব বলে দিব। আরেম সাহেব বলল, ধুর, আমারই ভুল ছিল। শুধু শুধু আমি নির্দোষ তোর চাচাটাকে মেরে দিলাম। ওকে না মেরে আমার উচিত ছিল তখনই তোকে মেরে দেওয়া। তোকে মারলে আমার পথের কাঁটাটা উঠে যেত। শুধু শুধু ওকে মারলাম। আর জানিস তো একটা কথা, 10টা খুনেরও যে শাস্তি, একটা খুনেরও সেই শাস্তি। বললেই আরেম সাহেব পাশ থেকে একটা ভারী কিছু নিয়ে তের মাথায় আঘাত করলো। তে ও মা গো বলে নিচে মাটিতে লুটিয়ে পড়ল। তার চিৎকার শুনে জিন বেগম এসে থেকে তাড়াতাড়ি ডাক দিল, তে, এই তে, তে। তে চোখ মেলে তাকালো। জিন বেগম বলল, কি হয়েছে? ঘুমের মাঝখানে এভাবে চিৎকার করে উঠলি কেন? তুই ঘুমাচ্ছিস বলে আমি জিমিনের রুমে গিয়েছিলাম, আর তোর চিৎকার শুনে দৌড়ে সেখান থেকে চলে এলাম। কি হয়েছে তোর? তে এখনও নির্বিকার হয়ে তাকিয়ে আছে। ঘেমে পুরো শরীর ভিজে গেছে। জিন বেগম থেকে উঠিয়ে বসালো আর জিজ্ঞাসা করলো, কিরে মা, কি হয়েছে? গ্লাসে পানি এনে পানি খাইয়ে দিল তেকে। তারপর তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো আর বলল, মা, বল না, কি হয়েছে? আমাকে বল। খারাপ স্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস নাকি? জিন বেগমের কথা শুনে তের হুঁশ ফিরে এলো। তে মনে মনে ভাবল, আল্লাহ, আমার বুকটা তো ধক করে উঠেছিল। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম বোধহয় এটা সত্যিই ছিল, কিন্তু না, তোমার অশেষ রহমতে এটা আমার স্বপ্ন ছিল। কি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। আচ্ছা, আমার শ্বশুর মানুষটা একদম সুবিধার না। সে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। মানুষটাকে একটু ভরসা নেই আমার। আমার কাকার কোনো ক্ষতি করে দিতে পারে। আমি তার ছেলের কাছ থেকে দূরে দূরে থাকবো। আমি চাই না আমার সুখের জন্য আমার কাকার সংসারে কোনো অশান্তি নেমে আসুক, বা আমার কাকার উপর কোনো বিপদ বালা মুসিবত নেমে আসুক। না না, আমি কখনোই এটা চাই না। আমার কাকা আমাকে ভালোবাসা যত্ন দিয়ে বড় করেছে। আমার সুখের জন্য আমি তাকে বিপদে কখনোই ঠেলে দিতে পারবো না। কিছুদিনের জন্য ভেবেছিলাম আমার সেই হারানো সুখ বোধহয় ফিরে এসেছে, কিন্তু না। শান্তি নামক সোনার হরিণটা আমাকে দেখা দিয়েও আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমার ভাগ্যটাই এমন, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছি। আমি জানি কখনোই জাঙ্কুক আমার হবে না। এই সুন্দর বেড়া মানুষটার ভালোবাসা আমি কখনোই পাবো না। যদিও সে আমাকে ভালোবাসতে চাইবে, কিন্তু এখন আর আমার কিচ্ছু করার নেই।
আমার সামনে যে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তার বাবা, কিন্তু আমি তাকে এটা বলতেও পারবো না। তার ছেলের সুখের জন্য সে লিসা আপুর সাথে তার বিয়ে দিবে না, সে শুধু টাকার জন্য, তার স্বার্থের জন্য তার ছেলেকে ওই মেয়েটার হাতে তুলে দিবে। আমি জানি, কিন্তু আমি কিছুই করতে পারবো না, আমার যে সেই সাধ্য নেই। ঠিক আছে, আমার শ্বশুরের যেহেতু এটাই ইচ্ছে, আমি এই বাড়ি ছেড়ে জাঙ্কুকের জীবন থেকে চলে যাব, কিন্তু কখনোই জাঙ্কুকে ডিভোর্স দেব না। এই সুন্দর বেটা মানুষটা আমার, আর চিরদিন আমারই থাকবে।